ঈদযাত্রা ঘিরে পুরনো গাড়ি মেরামতে হচ্ছে নতুন। টাঙ্গাইলে মহাসড়কের কাজ শেষ না হওয়ায় উত্তরবঙ্গ রুটে যানজটের শঙ্কা। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হলেও কার্যকরের সংখ্যা কম। শিশু মনে ট্রমা কাটাতে দ্রুতই কাউন্সিলিংয়ের পরামর্শ। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন রাজধানী থেকে গ্রেফতার। হত্যা, চাঁদাবাজি সহ রয়েছে 10টি মামলা। এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ও অভয়াশ্রমে অবাধেই জাটকা নিধন, ঋণের চাপে এবং খাদ্য সহায়তা না পাওয়ায় আইন ভাঙছে জেলেরা। স্বাগত জানাচ্ছি এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি শরীফ রওশন। কয়েকদিন বাদেই ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে শুরু করবে ঘরমুখ মানুষ। ঈদ যাত্রাকে সামনে রেখে এরই মধ্যে নতুন করে সাজছে বিভিন্ন রুটের গণপরিবহন। তবে যাত্রীর চাপ সামাল দিতে দৌরাত্ম্য বাড়ে ফিটনেসবিহীন গাড়িরও। পরিবহন বিশেষজ্ঞদের পরামর্শ, নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে। অন্যদিকে ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে যাত্রী হয়রানি বন্ধ এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবহন নেতাদের। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। স্বপ্নযাত্রার প্রস্তুতি চলছে, আর কদিন পরেই ঈদের আনন্দকে ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরবে মানুষ। সে যাত্রাকে পরিপূর্ণ করতে দম ফেলবার ফুরসত নেই পরিবহন মালিক শ্রমিকদের। ওয়ার্কশপ ঘুরে দেখা যায় নতুন রূপে রাস্তায় নামতে তৈরি হচ্ছে নতুন বাস, চলছে মেরামত, রঙিন আবহে সাজছে মহাসড়কের যাত্রীবাহী গাড়ি। নতুন বাসের জন্য তৈরি হচ্ছে নতুন সিটও। করা রঙের কাজ করা সব কাজগুলো করা, পুরান গাড়িগুলো নতুন করে আমরা আবার ডেলিভারি দেই। এর মধ্যে নতুন গাড়িও আছে। মোটামুটি এই ব্যস্ততার ভিতরে 25 সোজার ভিতরে আমাদের সব গাড়িগুলো ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। পুরান নতুন সবই আমরা কাজ করি, রিভারিং কাজটাও বেশি করি। নতুন কাজটা একটু কম হয় আর কি, রিভারিং কাজটা একটু বেশি হয়। সকাল 9টার থেকে রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে। কাম দীক্ষা, এই কামে কোনো টাইম নেই। আমরা গাড়ির ফ্রেম বানাই, ওই যে সিটের ফ্রেম, এবং গাড়ির ডেকোরেশনে কাজ করি। গাড়ির সিট বানাই, গাড়ির পর্দা বানাই, গাড়ির টুপি বানাই। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে এবার ঈদে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে গ্রামে ফেরা মানুষের প্রায় 75% ফিরবেন সড়ক পথে। আর তাই বেড়ে যায় গণপরিবহনের চাহিদা। তবে নতুন গাড়ি তৈরি বা পুরনো গাড়ি মেরামত হলেও ঈদে চাহিদার তুলনায় গণপরিবহন সংকট যেন নতুন নয়। আর এই সংকটকে পুঁজি করে বেশ কিছু সুযোগ সন্ধানী ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে যাত্রী পরিবহন করে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গেল বছর ঈদে প্রায় 358টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় 367 জন। আহত হয়েছে অন্তত 1,500 মানুষ, যা 2023 সালের তুলনায় 39.20% বেশি। ঈদের ছুটিতে লাখ লাখ মানুষের আনন্দযাত্রায় যুক্ত হতে যাচ্ছে এসব নতুন বাস। আর এসব তৈরিতে দিনরাত এক করে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তবে অভিযোগ আছে, এসব নতুন বাসের পাশাপাশি প্রতি বছর ঈদ যাত্রায় মহাসড়কে যুক্ত হয় ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাসও। এর ফলে ঘটে দুর্ঘটনা। এমন বাস্তবতায় পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজন কঠোর আইন প্রয়োগ করা। বিশেষজ্ঞদের পরামর্শ, মহাসড়কে স্বস্তি ফেরাতে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। কর্তৃপক্ষ কেন আছে? কর্তৃপক্ষের দায়িত্ব আছে গাড়িগুলিকে শুধু রংচং করে ফিট করে ফেলবে, কিন্তু কাঠামোগত আনফিট আছে, এটা তো তাদেরই কি দেখা দরকার। সুতরাং আমার মনে হয় ভিজিলেন্সটা শুধু ঈদের কিছুদিনের সময়ের মধ্যে দেখা উচিত না, এটা বিস্তৃত করা উচিত। স্বস্তিদায়ক যাত্রায় মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচল নিয়ন্ত্রণ ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস এই খাতের মানুষদের। সিটি এবং সুপারবান সার্ভিসে যে সমস্ত গাড়ি চলাচল করে, এই সমস্ত গাড়ির প্রতিটা কোম্পানিকে নিয়ে মিটিং করেছি এবং তাদেরকে সতর্ক করেছি। এই ড্রাইভারগুলি ম্যাক্সিমাম লাইসেন্স হলো লাইট লাইসেন্স, হেভি লাইসেন্সধারী না। অতএব আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব কোনো অবস্থাতেই যেন সিটি সুপারবানের গাড়ি লং রুটে যাত্রী বহন করতে না পারে।
ঈদে বাড়ি ফিরতে প্রতি বছরই যাত্রীদের গুনতে হয় বাড়তি ভাড়া, সাথে দৌরত্ব বাড়ে টিকিট কালোবাজারি ও ফিটনেসবিহীন গণপরিবহনের। তবে এবছর এসব বন্ধের উদ্যোগের কথা বলছেন পরিবহন নেতারা। বাড়তি ভাড়া, তারপরে ছিনতাই, মলম পাটি এগুলো বন্ধ করার জন্য এইগুলোর সাথে ব্যক্তি বিশেষ জড়িত থাকে। একজন ব্যক্তির বা একটা অংশের অন্যায়কে আমরা গোটা কমিউনিটির বদনাম হতে দেব না। এ কারণে আমরা বলছি এটা 24 ঘন্টা মনিটরিং থাকবে। ঈদযাত্রায় মহাসড়কে লোকাল বাস নিয়ন্ত্রণের পাশাপাশি সব ধরনের শৃঙ্খলা রক্ষায় ভূমিকা নিতে হবে হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তবেই আনন্দযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। টাঙ্গাইলের শাসক 2 প্রকল্পের কাজ শেষ না হওয়ায় আসন্ন ঈদে যানজটের চরম ভোগান্তির শঙ্কায় মহাসড়ক ব্যবহারকারীরা। তবে প্রকল্প ব্যবস্থাপকের দাবি, ঈদে 4 লেনের সুবিধা পাবে খড়মুখো মানুষ। আর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 65 কিলোমিটার মহাসড়কে পালাক্রমে 750 পুলিশ দায়িত্ব পালন করবে বলে জানায় জেলা পুলিশ। কাউসার আহমেদের তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চলছে সাসেক 2 প্রকল্পের আওতায় ফেজ 5 অংশের কাজ। এক দফা মেয়াদ বাড়িয়ে চলতি বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও গেল 4 বছরে কাজ হয়েছে মাত্র 40 ভাগ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাবে কাজের এই ধীরগতি বলে অভিযোগ মহাসড়ক ব্যবহারকারীদের। উত্তরাঞ্চল সহ অন্তত 23 জেলার লাখো মানুষ মহাসড়কটি ব্যবহার করে। আসন্ন ঈদে যানবাহনের বাড়তি চাপে যানজটের ভোগান্তির শঙ্কায় আছেন তারা। ঈদের সময় গাড়ির চাপ বেশি, প্যাসেঞ্জার চাপ বেশি। কাজ কমপ্লিট হয়ে গেলে স্বাভাবিক যানজট আর থাকবে না। ঈদের আগে কাজগুলো করলে আমরা দ্রুত পরিবারের কাছে আমরা যাইতে পারবো। এছাড়া ফিটনেসবিহীন ও বেপরোয়া গতির যানবাহন, অদক্ষ চালক, ওভারটেকিং সহ নানা কারণে দুর্ঘটনার শঙ্কার পাশাপাশি রয়েছে ডাকাতি আতঙ্ক। ফিটনেসবিহীন যানবাহন থাকলে তো যে কোনো সময় যে কোনো জায়গায় ওটা নষ্ট হয়ে যায়। যেখানে ওভারটেকের জায়গা নাই সেখানে ওভারটেক করে বেপরোয়া চালায় ওই চাপ চুপ দেওয়া, হয়তো একটা গাড়ির লগে একটু গাড়ি লাগলে তখন একটা গ্যাঞ্জাম লাগে, এতে যানজটের সৃষ্টি হয়। এলেঙ্গা 12 বছর আগে 12টা বাজে টাকা দিয়েছে আমার কত টিপি। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 4 লেনের সুবিধা দেওয়ার আশ্বাস দেন প্রকল্প ব্যবস্থাপক। আর যমুনা সেতুতে টোল বুথ বাড়ানোর পাশাপাশি নানা ব্যবস্থার কথা জানান সংশ্লিষ্টরা। এক্সিস্টিং 2 লেন এন্ড নিউ 2 লেন ঈদ উল ফিতর উপলক্ষে 4 লেন চালু থাকবে ইনশাল্লাহ, এবং কোনো ধরনের জ্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই বলে আমরা আশা করতেছি। সাধারণত আমরা 6টা বুথে গাড়ি চালাই। ঈদের সময় আমাদের আরও 3টা অ্যাডিশনাল, অর্থাৎ 9টা 18 বুথে কাজ চলবে। আমাদের যারা উদ্ধার বাহিনী আছে আমাদের নিজস্ব, আমাদের 2টা র্যাকার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এদিকে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নানা ব্যবস্থার কথা জানান জেলা পুলিশ সুপার। এই রুগ্ন যানবাহনের ব্যাপারে আমাদের কিন্তু সুস্পষ্ট দিক নির্দেশনা, এইগুলো ব্যবহার করা থেকে একেবারেই বিরত থাকতে হবে। 24 ঘন্টা এখানে প্রায় 750 লোক এখানে এই মহাসড়কের উপর কিন্তু ডিউটি করবে। স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে প্রতিদিন 18 থেকে 20,000 যানবাহন পারাপার হলেও ঈদে সে সংখ্যা বেড়ে হয় অন্তত 50,000। এখন টাঙ্গাইল। কিছুই বোঝার বয়স হয়নি এখনো। ছোট্ট শরীরে যেখানে খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা, ঠিক সে সময় মানুষরূপী কিছু ভয়ঙ্কর পশুর থাবায় হাসপাতালের বিছানায় প্রতি বছর শত শত শিশুর আর্তনাদ। বিচার কে কবে পেয়েছে সে হিসেবে রাষ্ট্রের হিয়ালি ভাব উস্কে দেয় নরপশুদের। তবুও বিচার প্রত্যাশা সাধারণ মানুষের। বাকিটা জানাচ্ছেন মেহেরি ন্যানি। আম্মু যদি তোমাকে ধরি এভাবে, এটা গুড টাচ না ব্যাড টাচ? গুড টাচ। আর যদি তোমাকে এইভাবে বাইরের কেউ ধরে এভাবে, তখন কি হবে? বাইরের ব্যাড টাচ। পুতুল নিয়ে খেলার মাঝে চলছে স্পর্শের ধরন বোঝানোর শিক্ষা। প্রাইভেট পার্ট এখানে ধরে যদি কেউ, টুটু প্রাইভেট পার্ট, ব্যাড টাচ। ব্যাড টাচ বলে ধাক্কা দিয়ে দিতে হবে, একদম চিৎকার দিয়ে দিতে হবে, তাই না? 3 বছরের নিহারকে যেন কোনো খারাপ স্পর্শ ছুতে না পারে, একটা সুরক্ষিত নিরাপদ সুন্দর শৈশব যেন কাটাতে পারে, তাই মেয়ের বন্ধু হয়ে মা সুরভি মেয়েকে স্পর্শের ধরনের পাশাপাশি শেখাচ্ছেন কারাতে। কিন্তু কেন?
ব্যাড টাচ করে ফেলেছে তাকে, তখন তাকে অনেক ক্ষেত্রে ভয় দেখানো হয় যে তুমি যদি বাবাকে বা মাকে বলে দাও তাহলে তোমাকে মারবে বা কিছু। ওই জায়গাটা আমি রাখিনি। আমার বাচ্চা আমাকে এসে যে কোনো কথা বলতে পারে যেন অকপটে। আমার মনে হয় যেরকম প্লেটে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। সম্প্রতি মাগুরায় ঘটে যাওয়া শিশু ধর্ষণের ঘটনায় আবারও সামনে এসেছে কতটা অনিরাপদ আমাদের শৈশব। কেবল অপরিচিত নয়, পরিবারের সদস্য বা কাছের পরিচিত মাধ্যমেই শিশুরা বেশি যৌন নির্যাতনের শিকার হচ্ছে। শুধু মেয়ে শিশুই নয়, ছেলে শিশুরাও ছাড় পাচ্ছে না যৌন হয়রানির হাত থেকে। এতে করে আতঙ্ক বাড়ছে অভিভাবকদের মাঝে। যেখানে একটা ছেলে বাচ্চা সেফ না, সেখানে একটা মেয়ে বাচ্চার কি অবস্থা হতে পারে। বাবা মা তার কাছেও তো বাচ্চা সেফ থাকছে না। তবে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত যে ওই একজনকে দেখে সবাই ভয় পাবে। দর্শকের বিচার হইতে হবে উইদিন 1 মাসের মধ্যে, তাহলে এবং সেটা হবে জনসম্মুখে। বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2024 সালে 234টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণ চেষ্টার ঘটনা 66টি। এর বাইরে ছেলে শিশু বলাৎকারের ঘটনা ছিল 36টি, বলাৎকারের চেষ্টা 3টি। লিপিবদ্ধ তালিকায় আটকে ওঠার মতো, কিন্তু তালিকার বাইরে থেকে যায় আরও অসংখ্য শিশু নিপীড়নের ঘটনা। কেবল নির্যাতনেই থেমে থাকে না এসব ঘটনা, মনের গভীরে রেখে যায় বড় ক্ষত। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, পরিচিত হলে একদিকে বাচ্চাদের সংস্পর্শে আসা যেমন সহজ, জোর খাটানোও তেমন সহজ। তাই এ ধরনের সংবেদনশীল বিষয়ে সামাজিক ট্যাবু না রেখে বাচ্চাকে মানসিক ট্রমা থেকে বের করতে দ্রুত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা দরকার। আমাদের দেশের একটা সমস্যা কি, মানসিক রোগ, মানসিক চিকিৎসা বিষয়টাকে আমরা অনেকখানি প্রথমত নেগলেক্ট করি, দ্বিতীয়ত আমরা মনে করি যে চিকিৎসা অন্য চিকিৎসার থেকে এটা আলাদা ভাবি, এটাও ঠিক না। মেনলি কথা হলো ট্রিটমেন্টের জায়গায় অথেন্টিক জায়গাটা দেখে তারপরে চিকিৎসার মধ্যে যাবে। শিশু তো এখন মেয়ে এবং ছেলে উভয়ই হতে পারে। তো এটার দেশের নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হলেও কার্যকরের সংখ্যা কম। সামাজিক সচেতনতার অভাব এবং সঠিকভাবে সবাই আইন না জানার কারণে এই ধরনের অপরাধ বাড়ছে বলে মনে করছেন আইনজ্ঞরা। যদি কোনো শিশুকে যৌন হয়রানির উদ্দেশ্যে স্পর্শ করা হয়, যেটাতে ওই শিশুটা অস্বস্তি ফিল করে, এবং এটা অবশ্যই যৌন হয়রানির সংঘাতে পড়বে। আইনের প্রয়োগ তখনই বৃদ্ধি পাবে যখন সাধারণ মানুষ আইনটা জানবে। শিশু থেকে কিশোর, কন্যা শিশু থেকে ছেলে সন্তান, কেউই যৌন নিপীড়ন থেকে নিরাপদ নয়, সেটা হোক নিজ পরিবার, স্কুল কিংবা খেলার মাঠ। এই যে শিশুরা মনের আনন্দে পার্কে খেলছে, তাদের জন্য কদর্যহীন জীবন দিতে পারে আইনের যথাযথ প্রয়োগ এবং সচেতনতা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্রবাজি এবং খুনের একাধিক মামলার আসামি এই সাজ্জাদ হোসেন। বিস্তারিত ওমর ফারুকের প্রতিবেদনে। মোহাম্মদ সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ, যার নামে চট্টগ্রাম থানায় রয়েছে হত্যা, জমি দখল, অস্ত্র ও চাঁদাবাজি সহ একাধিক মামলা। 2024 সালের 4 ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে ধরতে গেলে পুলিশের উপর গুলি চালান তিনি। এবছরের জানুয়ারিতে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে চট্টগ্রাম বাইজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেটানোর হুমকিও দেন সাজ্জাদ। কুড়োর আইন পর্যন্ত কুড়োর সুস্থ বিচার হব, তোরা বাঁচে যাবে। যদি সুস্থ বিচার নোয়া তোরা আইনের হানানো, যদি ইয়া ফাঁকি হইনে জজ গই তোরা আর তোন বাঁচি থাকতে নি, যেটা তাহস না কেন আয় তো নারিয়ে না প্রয়োজন মরে যাই গই, তোরা না মারিয়ে না। এমন ঘটনার পরপরই সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। অবশেষে শনিবার রাত 9:30টায় রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। যা সাধারণ জনগণের সহযোগিতায় তাকে বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে ডিএমপির তেজগাঁও থানার পুলিশকে আমরা আহ্বান করি এবং একই সাথে আমরা আমাদের যে রিকুইজিশন প্রেরণ করি। সিএমপির তেজগাঁও থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে আমাদেরকে পুলিশ আসামি সহ আমরা তাদেরকে তেজগাঁও থানায় নিয়ে আসি। সাজ্জাদের অন্যান্য সহযোগীদের ধরতেও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে সিএমপির এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট 16টি মামলা রয়েছে, যার মধ্যে বাইজিদ বোস্তামি থানা রয়েছে 6টি মামলা,
তারপরে চাঁদগাঁও থানা রয়েছে 4টি মামলা এবং হাটহাজারী থানা রয়েছে 6টি মামলা। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। এরপর রাতেই তাকে চট্টগ্রাম নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ওমর ফারুক, এখন, ঢাকা। উৎপাদন বৃদ্ধি এবং জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিত করতে দেশের 5টি অভয়াশ্রমে চলছে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। শরীয়তপুরের পদ্মাতেও 20 কিলোমিটার অভয়াশ্রমে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না জেলেরা। মাছ শিকারের পর তা বিক্রি হচ্ছে নদীর তীরেই। জেলেদের অভিযোগ, সময়মতো খাদ্য সহায়তা না পাওয়া এবং ঋণের বোঝা আর ঈদের বাড়তি খরচ মেটাতেই নদীতে নামতে বাধ্য হচ্ছেন তারা। সজীব খানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। শরীয়তপুরের পদ্মা নদীর সুরেশ্বর এলাকা, তীরে নোঙর করে রাখা শত শত জেলে নৌকা, জাল মেরামতে ব্যস্ত জেলেরা দল বেঁধে নিচ্ছেন মাছ ধরার প্রস্তুতি। জেলেদের কর্মব্যস্ততা দেখলে বোঝার উপায় নেই জাটকা সংরক্ষণ নিশ্চিতে পদ্মার 20 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। একের পর এক জেলে জাল নৌকা নিয়ে ছুটছেন মাঝ নদীতে। এ যেন মাছ শিকারে জেলেদের প্রতিযোগিতা। ভেদরগঞ্জের বেড়াচাক্কি গ্রামের বাবুল আক্তার নদী ভাঙনে হয়েছেন সর্বশান্ত। মাছ শিকারেই তার জীবনের একমাত্র অবলম্বন। ছোট ডিঙি নৌকায় 2 শিশু ছেলে আর ভাগ্নেকে নিয়ে নেমেছেন মাছ শিকারে। সেখানেও বিধিবাম, নদীতে নামলেই দিতে হয় টাকা। 2 মাসের নিষেধাজ্ঞার এরই মধ্যে 2 সপ্তাহের বেশি সময় পার হলেও মেলেনি খাদ্য সহায়তা। তাই বাধ্য হয়েই নিষেধাজ্ঞা অমান্য করে নেমেছেন মাছ শিকারে। 40 কেজি কি আর আঙ্গ মাছ পুরাইব আর খামুকি আর কিস্তি মিস্তি ভেবে খুব টেনশনে আছি। বাবুল আক্তারের মতো প্রশাসনকে তোয়াক্কা না করে শরীয়তপুরের পদ্মা নদীর 20 কিলোমিটার অভয়াশ্রমে চলছে অবাধে মাছ শিকার। জেলেরা আইন অমান্য করে নদীতে জাল নৌকা অবাধে চলাচল করছেন, আর এরই মাঝে চলছে প্রশাসনের লোক দেখানো অভিযান। অপরাধের কথা স্বীকার করছেন জেলেরাও। যারা জাল পায় না, কিস্তি ছাড়া কোনো লোক নেই। বাজু কি কমের এই যে নদী ভাঙা মানুষ সব 40 কেজি করে জাল ধরা মনে হয় 5 জনও হয় না। রোজারিতে কিন্তু সবাই নতুন কাপড় চাপড় চায়, কিন্তু আমরা তো জেলে আমরা দিতারি না। দৌড়তালে তো চালানি করে জাল দেয়, করবো পেটের দাম দেয়, খাইতে হয়। তবে ইলিশের বংশবিস্তার নির্বিঘ্ন করতে জনবল সংকট থাকলেও অভিযান সফল হচ্ছে বলে দাবি মৎস্য কর্মকর্তার। যেহেতু মৎস্য অধিদপ্তর একা এই জায়গাটা কাজ করে না, কম্বিংভাবে নৌ পুলিশ, কোস্টগার্ড একসাথেই কাজ করি এবং আমরা এটা সমন্বয়ের মাধ্যমে আরও বেশি অভিযান যাতে পরিচালনা করা যায় আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আমরা শরীয়তপুরের পদ্মা নদীর নড়িয়া থেকে চাঁদপুরের মতলব পর্যন্ত 20 কিলোমিটার নদীতে জাটকা সংরক্ষণে 5ম অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় শরীয়তপুরের 15,446 জেলেকে দেয়া হবে 80 কেজি করে খাদ্য সহায়তা। কাজী মনিরুজ্জামান, এখন, শরীয়তপুর। নিয়মনীতির তোয়াক্কা না করেই রাস্তার দুপাশের কয়েকশো গাছ কাটার অভিযোগ উঠেছে বরগুনার এক ঠিকাদারের বিরুদ্ধে। এজন্য বন বিভাগের নীরবতাকেই দুষছেন পরিবেশবাদী এবং সচেতন মহল। আর গাছ নিধনকারীর বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আরও জানাচ্ছেন জিয়াদ মাহমুদ। চলছে সড়কের উন্নয়নমূলক কাজ। রাস্তা চওড়া করতে নিয়মনীতির তোয়াক্কা না করেই দেদারসে উপড়ে ফেলা হচ্ছে দুপাশের সব গাছ। এ চিত্র বরগুনার পরীরখাল সড়কের। 2024 সালের মার্চে 37 কোটি 68 লাখ টাকা ব্যয় শুরু হয় বরগুনা পরীরখাল সড়কটি চওড়াকরণ ও মেরামতের কাজ। প্রকল্পের একটি বড় অংশের কাজ পান ঠিকাদার ফরহাদ জমাদ্দার। অভিযোগ রয়েছে কাজে খামখেয়ালিপনার পাশাপাশি ডিএন কলেজ সংলগ্ন এলাকায় সরকারি গাছ বিনষ্ট করছে তার প্রতিষ্ঠান। বন বিভাগের অবহেলাকে দুষছেন পরিবেশবাদী ও সচেতন মহল। হেরা ভাঙ্গিয়া চুরিয়া যেভাবে রোড ফালাই রাখছে সেইভাবে গাছগুলো ভাঙ্গিয়া চুরিয়া, এখানে কোনো বন বিভাগের কেউ আসেই নেই। সুন্দরভাবে ঢালাইয়ে কাজটা করতে ভালো হইতো, এখন গাছগুলো দিয়ে কিছু করা যাবে না, দেখতে খারাপ লাগে এবং গাছ তো নষ্ট হয়ে যাবে। আমাদের পরিবেশও ক্ষতি হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। দেখু দিয়া এইরকম দরিয়া চাপ দেয় ভেঙ্গে পড়ে। প্রতিদিন ট্রাক ভর্তি করে এই বরগুনা নিশানবাড়ি রুটে দেখবেন যে ট্রাক দাঁড়ায় আছে, গাছ ভরতেছে। এই গাছগুলো কোথায় যায়, কারা নেয়, কিভাবে নেয়, এগুলো দেখার লোক নাই। এই গাছগুলো যেভাবে কেটে ফেলা হয়, এখানে সরকারি যে নীতিমালা আছে সেই নীতিমালা এখানে অনুসরণ করা হয় না। মানে ইচ্ছে মতো
যে যার মতো গাছ কাটছে, কেটে নিয়ে যাচ্ছে, বন ধ্বংস করছে, উজাড় করে দিচ্ছে। শত শত গাছ বিনষ্টের কথা স্বীকার করেছে ঠিকাদার প্রতিষ্ঠানটি। তবে বিষয়টিকে সাধারণ ঘটনা বলছেন তারা। বলছিল যে যেটা যেটা রাখা যায় ওইটা রাখতে, আর যেটা মানে না রাখে যে কাজ করা সম্ভব না ওইটা ফেলাই দিতে বলছে। রাস্তাটা এক্সটেনশন, এই রাস্তাটা শোল্ডার আছে অনেক বড়, এই জন্য মাটি বেগু দিয়ে কাটতে হয়। এটা হাতে কাটলে হবে না। এটা কর্তৃপক্ষ চিঠি দেওয়া হয়েছে বন বিভাগের গাছ কাটিয়ে নেওয়ার জন্য, তারা নেয় না কেন, সেটা তাদের অবহেলা। আর এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ বন কর্মকর্তারা। এদিকে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান গাছ রোপণকারী প্রতিষ্ঠান। এগুলি কর্তন করে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা, এই দায়িত্বটা পালন করার কথা সরকারের, কিন্তু সরকার কেন করে না এবং যারা কেটে নেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা কেন নেয় না আমরা জানি না। তবে সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া দরকার। এলজিইডির কর্মকর্তারা জানান রাস্তার কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। একই সাথে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। 4টা কন্ট্রাক্টের কাজ খুব দ্রুত আগাচ্ছে, 3টি কন্ট্রাক্টের কাজ একটু কম অগ্রগতি সম্পন্ন। সবগুলোই হয়তো WBM পর্যন্ত, অর্থাৎ এটা হয়তো আমরা এই জুনের মধ্যে, বর্ষার মধ্যে করে ফেলতে পারবো। যে কিছু গাছ কেটে ফেলা হয়েছে সেটা আসলে আমরা আজকে প্রথম শুনলাম, কেউ আমাদেরকে অভিযোগ দাখিল করেনি, আগে শুনিও নি। আজকে যেহেতু শুনেছি সেটা আমরা খোঁজখবর নিব এবং যদি এটা অনিয়মতান্ত্রিকভাবে যদি তারা করে থাকে অবশ্যই তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সংসদকে অনুরোধ করব। বরগুনা পরীরখাল নিশানবাড়িয়া সড়কে কাজে ধীরগতির কারণে একদিকে যেমন ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক যোগাযোগ ব্যাহত হচ্ছে, অপরদিকে বাড়ছে জনদুর্ভোগ। তাই দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ সম্পন্ন করার পাশাপাশি যারা নিয়ম নীতির তোয়াক্কা না করে রাস্তার দুপাশের গাছ বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। এখন সকালে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। স্বাগত জানাচ্ছি এখন সকালে। শেরপুরে সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়েছে দেশি এবং কক মুরগির দাম। এছাড়া ব্রয়লার মুরগির দামও কেজিতে 15 টাকা বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের নবীনগর হাজির বাজার থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, রমজানের মাঝামাঝি এসে হঠাৎ করে মুরগির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? যে রোশন, হঠাৎ করে কিন্তু আমরা দেখেছি যে সপ্তাহের ব্যবধানে দেশি মুরগি, কক এবং ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জেলা শহরের বৃহৎ যে পাইকারি বাজার, সেটা হচ্ছে নবীনগর হাজির বাজারে। আমি যদি মুরগির বাজারে একটু দরদামটা জানাই, আমরা দেখেছি গত সপ্তাহে যে দেশি মুরগি বিক্রি হচ্ছিল 520 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 20 টাকা বৃদ্ধি পেয়ে 540 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে পাকিস্তানি কক নামে যে মুরগিটি পরিচিত, সেটি আমরা দেখেছি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 230 টাকা কেজি ধরে। আজকে হঠাৎ করে সেটিও বৃদ্ধি পেয়েছে 20 টাকা এবং আজকের বাজার দর হচ্ছে 250 টাকা। এছাড়া ব্রয়লার মুরগি, যেটি হচ্ছে নিম্নআয়ের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সবচেয়ে পছন্দের মুরগি এবং খেটে খাওয়া মানুষের যারা বেশি কিনে থাকেন, সেটা হচ্ছে ব্রয়লার মুরগি। আমরা দেখেছি যে গত সপ্তাহে শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল 170 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করেই 15 টাকা বৃদ্ধি পেয়ে 185 টাকা বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে সোনালী মুরগি, সেটি বিক্রি হচ্ছে 260 টাকা কেজি ধরে এবং ডিম পাড়া যে লেয়ার মুরগি রয়েছে সেটি 320 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়াও আমি যদি জানি যে খাসি এবং গরুর বাজার দর, গরু স্থিতিশীল থেকে 750 টাকা বিক্রি হচ্ছে এবং খাসিতে আমরা দেখেছি হঠাৎ করে 100 টাকা বৃদ্ধি পেয়ে 1000 থেকে 1100 টাকা আজকের বাজারে বিক্রি হচ্ছে। তো হঠাৎ করে এই বৃদ্ধির বিষয়ে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে মূলত চাহিদা সংকটের কারণেই এই মাংসের বাজার দরটা একটু ওঠানামা করে এবং চাহিদা সংকটের কারণেই এই বাজারের দাম দরটা একটু বৃদ্ধি পেয়েছে। তারা বলছে যে অন্যান্য বছর তুলনায় এই বছর মাংসের বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে এবং অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে। তারা বলছে যে যদি কোনো কারণে এই চাহিদা সংকটটা কেটে যায় তাহলে হয়তো ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে। তো এই বিষয়ে রয়েছে আমি বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি। ক্রেতারা আমি দেখেছি সকাল থেকে তারা দরদাম করছেন, প্রয়োজন অনুযায়ী তারা মাংস কিনে বাড়ি ফিরছেন। দাম বৃদ্ধির বিষয়ে অনেকে দেখছি তারা অত প্রয়োজন তুলনায় কম কিনে বাড়ি ফিরছেন। তো এই বিষয়ে ক্রেতারা বলছেন যে যেহেতু সামনে আসন্ন ঈদ উল ফিতর, তারা বলছেন যে মাংসের একটা প্রয়োজন প্রত্যেকটি পরিবারে থাকে। তারা বলছেন যদি সিন্ডিকেট করে কোনোভাবে অসৎ উপায় যেন মাংসের বাজার দরটা বৃদ্ধি করা না হয়। তারা বলছেন যে যদি দামটা একটু নাগালে মরে যায় তাহলে হয়তো ক্রেতারা স্বাচ্ছন্দ্যের মধ্যে কিনতে পারেন। তো আমরা দেখেছি যে বিশেষ করে সোনালী মুরগি, কক মুরগি, দেশি মুরগির চাহিদাটা বেশি থাকে। বিশেষ করে হোটেল রেস্তোরাঁতে এই দেশি মুরগি এবং ব্রয়লার মুরগিটা বেশি বিক্রি হয়। তারাও বলছেন যে যদি এইভাবে দাম বৃদ্ধি হঠাৎ করে 20 টাকা 15 টাকার মধ্যে বৃদ্ধি পেয়েছে দেশি মুরগি, কক মুরগি এবং ব্রয়লার মুরগি, তারা বলছেন
সর্বশেষ তথ্য। শেরপুরে মাংসের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। নেত্রকোনার হাওরে জনপ্রিয় হয়ে উঠেছে হাঁসের খামার। নতুন কর্মসংস্থান তৈরিতে বেকার যুবকরা হাওরে গড়ে তুলেছেন এই খামার। কৃষকরা বলছেন রোগবালাই কম হওয়ায় ধান চাষের চেয়ে বেশি লাভজনক হাঁসের খামার করা। জেলায় খামার বৃদ্ধিতে সুলভ মূল্যে হাঁসের বাচ্চা সরবরাহ থেকে শুরু করে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানানো হয় প্রাণী সম্পদের কর্মকর্তার তরফ থেকে। রিফাত আহমেদ রাসেলের তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। নেত্রকোনার খালিয়াজুড়ি মেন্দিপুরের কৃষক সজল মিয়া, তার খামারে প্রায় ৩১০০ হাঁস রয়েছে, যেখান থেকে প্রতিদিন অন্তত ১৮০০ ডিম সংগ্রহ করেন। ডিম ও হাঁস বিক্রি করে প্রতি মাসে আয় অন্তত ৩ থেকে ৪ লাখ টাকা। সজলের মতো হাওরের বিল ও খামারের পাড়ে অনেকেই তৈরি করেছেন হাঁসের খামার। আগে শুধু শুকনো মৌসুমে অস্থায়ী ভিত্তিতে খামারগুলো চললেও এখন সারা বছরই চালু থাকে এসব খামার। তাদের পিছনে আপনার দৈনিক ২২,০০০ টাকা খরচ আছে। ডিম দিয়ে গেলে তো দানের চেয়ে লাভ হয়। ১৮০০-১৯০০ মতো ডিম দিতেছে। মোটামুটি ভাবে সব দিক দিয়ে আমরা হাঁসের মধ্যে লাভবানটা বেশি। হাঁসের লাভবান মোটামুটি ভালোই চলতেছে, ইনকাম আগের থেকে অনেক বেশি। ধানের থেকে হাঁস লালন পালন অধিক লাভজনক হওয়ায় হাওরপাড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হাঁসের খামার। এতে স্থানীয়ভাবে যেমন পূরণ হচ্ছে আমিষের চাহিদা, তেমনি দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এখানকার হাঁস ও ডিম। এতে চাঙা হচ্ছে হাওরপাড়ের অর্থনীতি। খামারিরা বলছেন রোগবালাই তুলনামূলক কম হওয়ায় হাঁস পালন ধানের থেকে বেশি লাভজনক। তবে বর্তমানে খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়েছে হাঁস পালনে। খরচ অনেকই গো, এমন আছে আপনার ২০ মণ ধান কিনলে ১৫,০০০ টাকা, আর এই যে ১০টা বস্তা যদি ৩,০০০ টাকা হইলে হতে অনেকটি টাকা না। ধানের থেকে পাওয়াটা এই হাঁস পাললে আমাদের বেশি লাভ আছে। ৩ মাস পাইলেই হাঁস আমাদের বিক্রি করে দিলে অনেক টাকা। সরকারিভাবে জেলায় হাঁসের একটি হ্যাচারি তৈরি করা হয়েছে, যেখান থেকে সুলভ মূল্যে হাঁসের বাচ্চা সরবরাহ সহ বিভিন্ন সুবিধা দেয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের এলডিটিপি প্রজেক্টের মাধ্যমে হাঁসের পিজি গ্রুপ তৈরি করেছি এবং সেই সমস্ত পিজিকে প্রশিক্ষণের মাধ্যমে খামারিদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের জ্ঞান লাভ করার সুযোগ হচ্ছে। নেত্রকোনায় ছোট বড় মিলিয়ে ৬১৭টি বাণিজ্যিক হাঁসের খামার রয়েছে, যেখানে প্রায় ১০ লাখ হাঁস রয়েছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। সময় হলো আরও একটা বিরতির, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। ঈদ উপলক্ষে রমজানের শুরু থেকেই কর্মচঞ্চল চাঁদপুরের দর্জিপাড়া। সঠিক মাপ আর পছন্দের ডিজাইনে পোশাক বানাতে টেলার্সের দোকানে ভিড় করছেন নানা বয়সী নারী এবং পুরুষ। গরমের কথা মাথায় রেখে সুতি কাপড়ের পোশাক পছন্দ করছেন ক্রেতারা। অন্যদিকে কাজের চাপ বাড়ায় খুশি দর্জি দোকানিরাও। আরও জানাচ্ছেন তালহা জুবায়ের। বিরামহীন ঘুরছে সেলাই মেশিনের চাকা। সুই সুতার নিপুণ কাজে টুকরো কাপড় রূপ নিচ্ছে নান্দনিক পোশাকে, যা রঙিন করবে ঈদ আনন্দ। ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক। এবার রেডিমেড পোশাকের তুলনায় তৈরি পোশাকেই বেশি আস্থা রাখছেন নারীরা। তাই রমজানের শুরু থেকেই চাঁদপুরের টেইলার্সের দোকানে জমছে আলাদা ভিড়। গরমের কথা মাথায় রেখে অনেকেই পছন্দ করছেন সুতি কাপড়ের পোশাক। গরমে দিয়ে সুতি কাপড়টা একটু বেশি ভালো হয়। এদিকে দিচ্ছি যে তাড়াতাড়ি নিতে পারি, ভালো ডিজাইন হয়, নতুন জামা পরে যে ঈদ করতে পারি তাই। এদিকে কাজের চাপ বাড়ায় ব্যস্ত সময় কাটছে দর্জি দোকানের কারিগরদের। গ্রাহকদের সময় মতো পোশাক পৌঁছে দিতে দিনরাত কাজ করছেন তারা। 2015 দিন আগের থেকে ভিড় করতে আছে, আগের থেকে অনেক কাজ ভালো বাড়ছে, ইনকামও ভালো হইতে আছে। জর্জেট কাপড়টা কম পরে কিন্তু সুতি কাপড়টাও বেশি বানাচ্ছে আর কি। বছরে সবচেয়ে বেশি কাজ হয় রমজানের ঈদকে ঘিরে। রমজানের শুরু থেকেই কাজ বাড়তে থাকায় খুশি দোকানিরা। বেশিরভাগই বুঝের কাস্টমার, তারা অর্ডারি মালটা পছন্দ করে। এই অর্ডারি মালটা তার ফিটিং ঠিক মতো হয়, মন মতো কিনতে পারে। রেডিমেডটা অনেক সময় দেখা যাচ্ছে ফিটিং হচ্ছে না, আবার নিয়ে দোকানে নিয়ে ফিটিং করতে হয়। এই হিসাবে অর্ডারের দোকানে কাজটা ভিড় থাকে বেশি।
ছোট বড় মিলিয়ে প্রায় 600 দর্জির দোকান রয়েছে চাঁদপুরে, আর এক একটি পোশাকের মজুরি 300 থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত। তালহা জুবাইর, এখন, চাঁদপুর। এবার আন্তর্জাতিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার রাতে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হুতিদের লক্ষ্য করেই আকাশ থেকে একের পর এক বোমা বর্ষণ করে ওয়াশিংটন। এতে দেশটির 19 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত নভেম্বর থেকেই গাজার ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে যুক্তরাজ্য সহ পশ্চিমা জাহাজগুলোতে আক্রমণ করে আসছে ইরান সমর্থিত হুথিরা। গেল সপ্তাহে আবারও ইসরায়েলি জাহাজে হামলার হুমকি দেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এর জবাবেই মূলত এই হামলা চালিয়েছেন বলে জানান ট্রাম্প। আগামী কয়েক সপ্তাহ এই অভিযান অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত দেন তিনি। সেই সঙ্গে হুমকি দেন ইয়েমেনকে নরকে পরিণত করার। হুতিদের সমর্থন দেয় ইরানকেও হুঁশিয়ারি করেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের যেসব অঞ্চল আপাতত রাশিয়ার দখলে তা কোনোভাবেই মস্কোর হাতে ছেড়ে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার ইউরোপের নেতাদের সাথে ভার্চুয়াল সামিটে অংশ নেওয়ার পর জেলেনস্কি আরও বলেন, অস্ত্রবিরতি কার্যকরের আগে অঞ্চল ভাগাভাগির আলোচনায় বসবে না কিয়েভ। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন, যুদ্ধবিরতি শুরু হলে ইউক্রেনের নিরাপত্তার প্রশ্নে জেলেনস্কির পাশে থাকবে ইউরোপ এবং পশ্চিমা মিত্রশক্তি। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। কিয়েভের রাস্তায় আচমকাই দেখা গেল ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনকে। দুই রাষ্ট্রনায়কের হাতে তুরুপের তাস, কার ভাগ্য নিয়ে জুয়া খেলছেন সেও বোঝা দেয়। দৃশ্যটি ইউক্রেনের রাজধানীতে অবস্থিত মার্কিন দূতাবাসের। শনিবার এভাবেই দূতাবাসের সামনে প্রতীকী বিক্ষোভ করেন ইউক্রেনের বাসিন্দারা। যুদ্ধবন্ধের আলোচনায় রাশিয়াকে একের পর এক ছাড় দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চটেছেন এই বিক্ষোভকারীরা। Current American president does not represent American values, the values of democracy and freedom and justice. এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপের পর ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকরে নতুন কিছু শর্ত জুড়ে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিপরীতে ইউরোপের নেতাদের নিয়ে ভার্চুয়াল সামিটের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবারের ওই ভার্চুয়াল সামিটে অংশ নেয় পশ্চিমা 26 দেশের প্রতিনিধি। উপস্থিত ছিলেন ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি এবং ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো। বৈঠকে ইউরোপের নেতারা মন্তব্য করেন, অস্ত্রবিরতি কার্যকর হলে ইউক্রেনের নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সে দায়িত্ব যুক্তরাষ্ট্রকেও নিতে হবে। বৈঠকের পর ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বলেন, ইউক্রেনে অস্ত্রবিরতি কার্যকর হলে দেশটির নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে নয়া পশ্চিমা জোট। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ কলিশন অব দ্য উইলিং নামের এই জোটে থাকবে এশিয়ার দেশ জাপানও। পাশাপাশি আরও জানান, ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে বৃহস্পতিবার বৈঠক করবেন ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। ভার্চুয়াল সামিট শেষে একই দিনে কিয়েভে সংবাদ সম্মেলন করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। বলেন, দখলকৃত অঞ্চলের ভাগাভাগি নিয়ে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের কি কথা হয়েছে তা তিনি জানেন না। কিন্তু এই জটিল আলোচনা যুদ্ধবিরতি কার্যকরের আগে চালিয়ে যাওয়া সম্ভব না বলেও মনে করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। পাশাপাশি পশ্চিমা মিত্রদের উদ্দেশ্যে বলেন, অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের উপরই নির্ভর করবে ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা। За столом перемовин. Червоні лінії повинні бути озвучені одразу. We agreed we will keep increasing the pressure on Russia, keep the military aid flowing to Ukraine, and keep tightening restrictions on Russia's economy. ট্রাম্প পুতিন দ্বিতীয় দফা ফোন আলাপের পর আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, 30 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইউক্রেন ও রাশিয়া। কিন্তু শেষ পর্যন্ত অঞ্চল ভাগাভাগির প্রশ্নে কিয়েভ বা মস্কো কোনো পক্ষই যদি ছাড় না দেয়, তাহলে এই অস্থায়ী অস্ত্রবিরতি ইউক্রেনে শান্তি ফেরানোর প্রশ্নে আদৌ কোনো পাকাপোক্ত সমাধান কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। যে কোনো সময় কানাডায় জাতীয় নির্বাচনের ঘোষণা দিতে পারেন নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ইতোমধ্যে বিরোধী কনজারভেটিভ পার্টির সঙ্গে জনপ্রিয়তার পাল্লায় অনেকটা এগিয়ে এসেছে লিবারেল পার্টিও। পাশাপাশি অভিবাসন প্রক্রিয়া সহজ করে অর্থনীতি চাঙ্গা করলে উপকৃত হবেন হাজার হাজার বাংলাদেশি। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে রীতিমতো বাণিজ্য লড়াইয়ে নেমেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। দ্বিতীয় দফায় মার্কিন শুল্ক স্থগিত হলেও হাতে সময় খুবই কম।
যা করতে হবে এপ্রিলের মধ্যেই। বিষয়টা ভালো করেই জানেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক লড়াইয়ে ইতিবাচক কিছু নিয়ে আসতে পারলে নতুন করে 5 বছরের জন্য সরকার গঠন করতে পারবেন বর্ষিয়ান এই অর্থনীতিবিদ। আদতে সেদিকেই হাঁটার চেষ্টা করছেন তিনি। 24শে মার্চ পার্লামেন্ট অধিবেশন শুরু, সেখানে আসতে পারে কোনো ঘোষণা। অক্টোবর পর্যন্ত হয়তো অপেক্ষা করবে না, তার আগেই নির্বাচন দিয়ে সে প্রমাণ করবে যে সে নির্বাচিত হওয়ার পরে বা ট্রুডো যখন সে পার্টি প্রধান থাকবে না, অ্যাট দ্য সেম টাইম সে প্রাইম মিনিস্টারও থাকবে না, তখন প্রায় 20% ডিফারেন্স ছিল এই ভোটিংয়ে, যে নেক্সট এখন ইলেকশন হলে কারা জিতবে। কিন্তু সেই ইয়েটা এখন 1-2% চলে আসছে। অর্থনীতিবিদ হিসেবে সারা বিশ্বে কদর রয়েছে মার্ক কার্নির। তার দায়িত্ব নেওয়াতে বেড়েছে লিবারেল পার্টির জনপ্রিয়তা। বিরোধী কনজারভেটিভ পার্টির সঙ্গে পার্থক্য এখন মাত্র 8% ভোটে। অন্য আরেকটি জরিপ বলছে তিনিই একমাত্র ব্যক্তি যিনি ট্রাম্পের সঙ্গে সঠিক সমঝোতা করতে পারবেন বলে মনে করেন অধিকাংশ কানাডিয়ান। আগামী কয়েকদিনে এমন জনপ্রিয়তা বাড়িয়ে নেওয়াই এখন চ্যালেঞ্জ। এজন্য তিনি বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একই টেবিলে। মার্ক কার্নি এও জানিয়েছেন ভারতের সঙ্গে ভঙ্গুর সম্পর্ক জোড়া লাগাতে চান তিনি। As is diversifying our trading and commercial relationships, of course, with both Europe. মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নতুন কিছু পরিকল্পনা নিতে যাচ্ছে অটোয়া। এ অবস্থায় বাংলাদেশিদের প্রত্যাশা, যেহেতু এখন অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলার নেই, সেই ক্ষেত্রে কিছুটা সহজ হতে পারে অভিবাসন প্রক্রিয়া, কিন্তু ইংরেজির সঙ্গে বাধ্যতামূলক করা হতে পারে ফ্রেঞ্চ। অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি আগাম নির্বাচন নিয়েও ভাবতে হচ্ছে নতুন প্রধানমন্ত্রীকে, কারণ কনজারভেটিভদের হারিয়ে আগামীবার ক্ষমতায় আসতে চায় মার্ক কার্নি সরকার। আর এই জন্য আগাম নির্বাচনের ঘোষণা তিনি যে কোনো মুহূর্তে দিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু পরই। আরও একবার স্বাগত জানাচ্ছি এখন সকালে। এবার জানাবো খেলার খবর। দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তার আগমনকে ঘিরে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ। নিজ এলাকার কৃতি সন্তানকে বরণ করতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে বাফুফেও। আরও জানাচ্ছেন কাজল সরকার। লাল সবুজের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলতে ইংল্যান্ড থেকে আসছেন ফুটবলার হামজা চৌধুরী। সোমবার 17 মার্চ লন্ডন থেকে বাংলাদেশ বিমানে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে লেস্টার সিটি এই তারকা ফুটবলারের। সাথে থাকবেন তার মা, স্ত্রী ও সন্তান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে টিকিট ও নিরাপত্তা সহ সব ধরনের সুযোগ সুবিধা। হামজা চৌধুরীর আগমন উপলক্ষে তার গ্রামের বাড়িতে চলছে উৎসবের আমেজ। বিকেলে গ্রামবাসীর পক্ষ থেকে দেয়া হবে সংবর্ধনা। উনি দেশে আসবেন, দেশের জন্য অনেক কিছু করবেন এবং আমরা স্নানঘাট এলাকাবাসী গর্বিত। উনি খুব ভালো একজন প্লেয়ার, উনি এখন আমরা দেশে নিয়ে খেলবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করবেন। আমরা সারা গ্রামের মানুষ উল্লাস করতেছি, সারা থানার মানুষ গোটা পাবো বলে উল্লাস করতেছে। দেশের প্রতি ভালোবাসা থেকেই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হামজা চৌধুরী। তার বাবা মনে করেন বিদেশে থাকা অন্যান্য বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা যদি দেশে ফেরেন তবে 2030 বিশ্বকাপে বাংলাদেশ প্রতিনিধিত্ব করার সম্ভাবনা তৈরি হতে পারে। খেলাধুলার যত কি আছে সংগঠন আছে সবগুলো যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে, তাইলে একটা দেশের মোটামুটি এটা উন্নয়নের খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাইরে যাবে। হামজা প্রথম এটার দেখে আপনার অন্যরাও হামজার এটা দেখে ওরা উদ্বুদ্ধ মানুষ হারার জন্য। যদি সবাই এসে যায় আমাদের জন্য বিশ্বকাপ বেশি দূরে নয়। একদিন গ্রামের বাড়িতে কাটিয়ে ঢাকায় যাবেন হামজা। এরপর 20 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে দেশ ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর। এখন হবিগঞ্জ। জাতীয় দলের জার্সিতে মাহমুদুল্লাহ এখন অতীত, তবে অবসর ঘোষণার আগে থেকেই মোহামেডানের একাদশের বাইরে রিয়াদ। আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার জানিয়েছেন রিয়াদের একাদশের বাইরে থাকার কারণ ইনজুরি। তাই মূল মাঠের খেলা রেখে একাডেমি মাঠেই খাম ছড়িয়েছেন মাহমুদুল্লাহ। বিস্তারিত জানাবেন আরিফুল ইসলাম সাহাব। মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে ব্যস্ত মাহমুদুল্লাহ।
অথচ মূল মাঠে চলছে মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জের টিপিএল ম্যাচ। হাই ভোল্টেজ ম্যাচে রিয়াদের দলশুট হওয়ার কারণটা সহজেই অনুমেয়। মোহামেডানে সেরা একাদশেই যে জায়গা হয়নি সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া রিয়াদের। ডিপিএল এর প্রথম ম্যাচে 14 বলে 10 রান করে আউট। এরপর টানা 4 ম্যাচে সাইড বেঞ্চে রিয়াদ। কারণটা নিয়ে ধোঁয়াশা থাকলেও মোহামেডান টিম ম্যানেজমেন্ট জানিয়েছে পুরনো কাফ মাসুলের ব্যথার কারণে একাদশের বাইরে রিয়াদ। প্রথম ম্যাচে ব্যথা নিয়ে খেললেও পরের ম্যাচগুলিতে আর ঝুঁকি নেয়নি এমএসসি ম্যানেজমেন্ট। শতভাগ ফিট হতে সময় লাগবে আরও 1 সপ্তাহ, অর্থাৎ নিশ্চিতভাবেই আরও 2টি ম্যাচ বাইরে থাকতে হবে মাহমুদুল্লাহকে। আর শতভাগ ফিট না থাকলে মিস করতে পারেন শাহিন পুকুরের সাথে ম্যাচও। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। ঈদযাত্রা ঘিরে পুরনো গাড়ি মেরামতে হচ্ছে নতুন। টাঙ্গাইলে মহাসড়কের কাজ শেষ না হওয়ায় উত্তরবঙ্গ রুটে যানজটের শঙ্কা। ধর্ষণের সর্বোচ্চ সাজার মৃত্যুদণ্ড হলেও কার্যকরের সংখ্যা কম। শিশু মনে ট্রমা কাটাতে দ্রুত কাউন্সিলিংয়ের পরামর্শ। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন রাজধানী থেকে গ্রেফতার। হত্যা, চাঁদাবাজি সহ রয়েছে 10টি মামলা। এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করেই অভয়াশ্রমে অবাধেই জাটকা নিধন। ঋণের চাপে এবং খাদ্য সহায়তা না পাওয়ায় আইন ভাঙছে জেলেরা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।